নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। রাতের অন্ধকারে কীটনাশক দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট। এসআইআর এর প্রভাবে বাংলার প্রান্তিক মানুষের অভিজ্ঞতা নিয়ে বাংলা একতা মঞ্চের সাংবাদিক সম্মেলন। হুমায়ুনের মসজিদ নির্মাণে দেশ বিদেশের কোটি কোটি টাকার অনুদান। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণের রাহুল গান্ধী। সংসদে বন্দে মাতরম নিয়ে তোপ দাগলেন মমতা। মাদ্রিদ বনাম আর্লিং হাল্যান্ড। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে কীটনাশক দিয়ে কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট। রাতের অন্ধকারে কীটনাশক প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার 5 গ্রাম পঞ্চায়েতের গার্মি বিলে প্রায় 1.5 কিলোমিটার রাতে অন্ধকারে কে বা কারা যেন কীটনাশক প্রয়োগ করে বিলের সমস্ত মাছকে মেরে ফেলে এবং জলের মধ্যে থাকা সমস্ত মাছ বিলের কিনারায় ভেসে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায় ওই বিলটি শিশির মুখার্জির। কয়েকজন ব্যক্তি ওই বিলটি মাছ চাষ করার জন্য 1,05,000 টাকার বিনিময়ে বন্ধক নেন উপেন লেট নামে এক ব্যক্তির কাছ থেকে। আমার বেলা যে 20 লাখ উপেনের সাথে ছিল আরো 9 জন। উপেন লেট জানান ওই বিলটি দেখাশোনা করার জন্য কয়েকজন ব্যক্তি নিযুক্ত ছিলেন এবং কিছুদিন পরে তারা দল থেকে বেরিয়ে যান এবং বিলটি উপেন লেটের কাছে সীমাবদ্ধ থাকে। এমন ঘটনা ঘটতেই উপেনের মাথায় হাত এবং স্থানীয়রা সেই রাতে দুষ্কৃতীকে ধরার জন্য আশেপাশে খোঁজ করেন, কিন্তু কোনো তল্লাশি পাওয়া যায়নি। পরে নবগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দেয় উপেন। সব রাত্রে বৃষ্টি দিয়েছে, অনেক সব মাছগুলো মরে গেছে, তাই সব এখন কুড়াইছি। কে দিয়েছে কিছু জানেন? না, জানলে তো অত অ্যাকশন নিয়ে নিতাম সঙ্গে সঙ্গে। ওটা জানি না বলি তো আমরা কিছু ধরতে পারছি না। আচ্ছা, আমরা ফোনে আবার গ্রামের ধারও ঘেরলাম, যদি কোনো রাত্রে লোক আসছে তো হয়তো ঘেরবো, তাও দেখা কেউ পেলাম না। দিয়ে আবার রাত্রে এসে দেখে গেলাম মরছে মাছ। সকালবেলা এসে আবার বলি মাছগুলা কুড়াইলে। কোথা থেকে আসছেন আপনি? মেহানা থেকে। মেহানা। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এসআইআর এর প্রভাবে বাংলার প্রান্তিক মানুষের অভিজ্ঞতা নিয়ে বাংলা একতা মঞ্চের সাংবাদিক সম্মেলন। 9 ডিসেম্বর বাংলা একতা মঞ্চের তরফে কলকাতা প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স আয়োজন করা হয়েছিল, যার মূল বিষয়বস্তু হিসাবে তুলে ধরা হয়েছিল এসআইআর এর প্রভাবে বাংলার প্রান্তিক মানুষের অভিজ্ঞতা এবং তারা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেটি। এদিন বাংলা একতা মঞ্চের তরফ থেকে উপস্থিত ছিলেন এই মঞ্চে অন্যতম বিশিষ্ট বক্তা তন্ময় ঘোষ, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায়, মারুফ হোসেন সহ বাংলা চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং অভিনেতারা। পরমব্রত চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ দেবাংশী বিশ্বাস এবং শান চৌধুরী, যারা বাংলা ট্রান্সজেন্ডার বা রূপান্তরগামীদের প্রতিনিধিত্ব করছেন। দেখুন, আজকে সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের যারা প্রান্তিক শ্রেণীর মানুষ, আমরা প্রাথমিকভাবে এসআইআর এর বিরোধিতার জায়গায় বৃহত্তর বাঙালি সমাজ, বাংলার মানুষের যে প্রেক্ষিত, সেই জায়গা থেকে বিরোধিতা করেছি, প্রতিবাদ করছি। আগামীতে এর লড়াই চলবেই, কিন্তু এর মধ্যে আমরা সম্ভবত একমাত্র সংগঠন, মূলধারা সংগঠন, যারা প্রান্তিক মানুষজনদের যে অসুবিধার জায়গা, তাদের যে কষ্টের জায়গা এবং এই এসআইআর এর নাম করে যেটা চলছে, তার ফলে তাদের যে রীতিমতো বিপাকে পড়তে হচ্ছে, সেই জায়গাটা যাতে আপনারা জানতে পারেন, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারেন, কিছুটা সহমর্মিতা, কিছুটা সমবেদনা দিয়ে যদি একটু বিচার করা যায়, সেই উদ্দেশ্যেই আজকে সাংবাদিক সম্মেলন। এদিন এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা একতা মঞ্চে অন্যতম বক্তা তন্ময় ঘোষ জানান যে নির্বাচন কমিশনে
এটা ভেবে দেখা দরকার যে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি প্রতি রাষ্ট্র ব্যবস্থার যতটা দায়িত্বশীল হওয়া উচিত ঠিক ততটাই সমাজে পিছিয়ে পড়া বিশেষ করে যারা রূপান্তরগামী যৌনকর্মী গৃহহীনরা রয়েছেন তাদের প্রতিও সমান দায়িত্বশীল হওয়া উচিত। দেখুন, যে কোনো ক্ষেত্রে যারা সমাজের প্রান্তিক মানুষ, তারা যৌনকর্মী হন, তারা ট্রান্সজেন্ডার হন, তৃতীয় লিঙ্গের মানুষ হন, যে কোনো ক্ষেত্রে ইভেন ফুটপাতবাসী হন, যারা ভিক্ষাজীবী তারা হন, তাদের জন্য রাজ্যের মন্ত্রী হন বা যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী হন, হ্যাঁ, যারাই করছেন আমরা অবশ্যই তাদের সমর্থন জানাবো। এবং আমি এক্ষেত্রে মাননীয় মন্ত্রী শশী পাজা মহাশয়কে ধন্যবাদ জানাবো যে উনি সম্ভবত তার এটা বিধানসভা এলাকার মধ্যে পড়েন, তিনি সে উদ্যোগ নিয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। এই দিনে মঞ্চে দাঁড়িয়ে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানান যে এই মঞ্চে তিনি শুধুমাত্র সমাজে পিছিয়ে পড়া মানুষদের সমর্থনে এবং তাদের হয়ে কথা বলতে এসেছেন। কোন রকম রাজনৈতিক মতাদর্শ ছাড়াই রূপান্তরকামীদের মধ্যে অন্যতম দেবাংশী বিশ্বাস বলেন যে তারা যেহেতু আগে একজন ভিন্ন লিঙ্গের মানুষ ছিলেন তো পরবর্তীকালে রূপান্তরকামী হিসাবে অন্য লিঙ্গের মানুষে পরিণত হয়েছে, কিন্তু তাদের এই পরিচয় পরিবর্তনের ব্যাপারটা যদি নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় সরকার এসআইআর এর ক্ষেত্রে কোনো বিকল্প প্রক্রিয়ার পথ খোলা রাখতেন তাহলে তারা আজকে এই পরিচয়হীনতায় ভুগতেন না। এসআইআর এর ব্যাপার নিয়ে কথা বলতে আসেনি। এসআইআর যারা করছেন তারা জানেন এসআইআর ব্যাপার। এসআইআর এর পরিপ্রেক্ষিতে আজকে যে ধরনের মানুষরা সমাজের প্রান্তিক মানুষ, সেটা ট্রান্সজেন্ডার হোক, তারা যৌনকর্মী হোক, তাদের কথা শুনতে এবং তাদের কথা সম্বন্ধে আমার কি ধারণা সেটা বলতে আমি এসেছি। এসআইআর এটাই আমি বলার চেষ্টা করছি আমার বক্তব্যে, যেটা আপনি করছেন, যেটা এসআইআর মানে যেটার সঙ্গে আপনাকে রাজনৈতিক মঞ্চে দেখা গেল, আপনি এক্ষুনি বললেন এটা রাজনৈতিক না, প্রথমে রাজনৈতিক বলেছেন তারপর সংশোধন করে অরাজনৈতিক বলেন, শুনতে পেয়েছি। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে আপনি বাকি কথাগুলো শুনেনি, কিন্তু এটাই আমার বক্তব্য। এটা হচ্ছে যে আমরা এসআইআর বলতে এটা রাজনৈতিক তর্জরার দিকে চলে যাচ্ছি। আমরা এটা ভাবছি না যে এসআইআর পদ্ধতিটা একটা নর্মাল পদ্ধতি, বাট তার ফলে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ কিভাবে ইম্প্যাক্টেড হচ্ছেন, খারাপ ভালো মন্দ দারুণ সবটাই, সেটা নিয়ে একটা আলোচনা। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। হুমায়ুনের মসজিদ নির্মাণে দেশ বিদেশের কোটি কোটি টাকার অনুদান। হুমায়ুনের মসজিদ নির্মাণে দেশ বিদেশে একাধিক অনুদান বিতর্কিত নেতা হুমায়ুন কবিরের উদ্যোগে শুরু হওয়া মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহের অবিশ্বাস্য গতি। লক্ষ্য যেখানে 300 কোটি টাকা, সেখানে মাত্র 3 দিনেই সংগৃহীত হয়েছে 3 কোটি টাকার বেশি। কিভাবে এত দ্রুত এই বিপুল পরিমাণ অনুদান সংগ্রহ সম্ভব হলো? এই বিশাল অঙ্কের আর্থিক সমর্থন কি হুমায়ুন কবিরের রাজনৈতিক প্রভাবের প্রমাণ? এই অনুদান সংগ্রহের গতি কি তার রাজনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করবে? ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণে রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ রাহুল গান্ধী। মঙ্গলবার বিরোধীদের দাবি মেনে নির্বাচনের সংস্কার নিয়ে সংসদে আলোচনা করেন মোদী সরকার। আর শুরুতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। প্রশ্ন তুললেন মুখ্য নির্বাচন কমিশনার কে হবেন তা নিয়ে প্রধানমন্ত্রী ও অমিত শাহ কেন এত আগ্রহী। পাল্টা উত্তরে বিজেপি জবাব দেয় বিহার বিধানসভার নির্বাচনের ফল মনে করিয়ে দিচ্ছে। আবার আজ এসআইআর নিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন যদি বিদেশিরা ঢুকে পড়ে থাকে তবে বিএসএফ এবং সিআইএসএফ ধরতে পারেনি কেন? এটা স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দোষ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সংসদে বন্দে মাতরম নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদে বন্দে মাতরম নিয়ে মোদীকে মমতার তোপ। সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিম দা বলাকে কেন্দ্র করে এবার বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে বললেন ওনাকে নাকে খত দেওয়া উচিত বলে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরো বললেন বাঙালিকে অপমানের অভিযোগে মঙ্গলবার সংসদে ও শহরের পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হলে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে মৌনী প্রতিবাদ করছেন তৃণমূলের 23 জন সাংসদ। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মাদ্রিদ বনাম আর্লিং হ্যালান্ড।
মাদ্রিদে এমবাপে বনাম আর্লিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হাল্যান্ড উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি ম্যাচে আকর্ষণের কেন্দ্রে থাকবে এই দুই মহাতারকায় দ্বৈরথই। একই দিনে দুরন্ত ছন্দে থাকা আর্সেনাল মুখোমুখি হচ্ছে ক্লাব ব্রুহার। গতবারের চ্যাম্পিয়ন প্যারিস সান-জার্মান খেলবে অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে। 5টি ম্যাচ থেকে 12 পয়েন্ট অর্জন করে রিয়াল রয়েছে 5 নম্বরে। ম্যান সিটির অবস্থান 9ম স্থানে। কিন্তু ম্যাচের আগে দুই শিবিরে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তবে দুই তারকার অবশ্য চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপে করেছেন 21 ম্যাচে 25 গোল, 20 ম্যাচে 20 গোল করেছেন হাল্যান্ড। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গে জাকিয়ে শীত। ডিসেম্বর মাস পড়তেই শীতের ইনিংস শুরু। নিম্নচাপ না থাকায় দক্ষিণবঙ্গে জাকিয়ে শীত পড়ছে। বুধবার সকাল থেকে কনকনে ঠান্ডায় কুয়াশায় ঢেকেছে একাধিক জেলায়। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পড়তে তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। কোথাও আবার 10 থেকে 12 ডিগ্রিতে পারদ নিম্নমান, আবার কোথাও 10-এর নিচে। ক্রিজে নেমে শীত এখন জমিয়ে ব্যাটিং করছে। আবার উত্তর পশ্চিমের শীতল হাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। শীতের আমেজ চলতি সপ্তাহে একই থাকবে, তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, জানিয়েছে হাওয়া অফিস। তবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে 15 ডিগ্রি সেলসিয়াসে ছুঁই। আগামী 7 দিন 14 ডিগ্রি থেকে 16 ডিগ্রিতে পারদে ওঠানামা। পশ্চিমে 10 ডিগ্রিতে চলে এসেছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 1800891974 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।